কি অবস্থা এসাস? আজকে নাকি নাজিম স্যার আরেক অ্যাসাইনমেন্ট ধরে দিছে। কাদেরকে? সাকিব বলতেছে ওরা নাকি কি অ্যাসাইনমেন্ট ধরাই দিছে, ওটা এখন করতেছে আজকে 8:30 উইলসের পোলা পাই। হ্যাঁ, আমি তো কিছু জানি না, ইয়াব তো পুরাই চিল, আমার রমজান মাসের আগে শেষ হয়ে গেছে সবকিছু। আচ্ছা, এই অবস্থা, মজায় আছো? অনেক। এর জন্য এনজেড পাই জিন্দাবাদ। ইয়েস। ওকে, সো আমরা একটু ওয়েট করে দেখি 1 মিনিট, বাকিরা জয়েন করে নেক, দেন আমরা শুরু করতেছি। ওকে, সো এখন আমাদের চেক পয়েন্ট অফ সার্কুলার মোশন, এই কোশ্চেনটা চলে। এই কোশ্চেন গুলো ছিল কি কি? ফার্স্টে কনভার্সন, কয়টা রেডিয়ান থেকে ডিগ্রিতে, ডিগ্রি থেকে রেডিয়ানে, সো এগুলা তো মনে হয় না কোনো প্রবলেম হওয়ার কথা। সো 4 পাই, পাই মানে হলো 180 ডিগ্রি, সো তাহলে এটা কত হবে? 720 নাকি? আর 36 ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করতে বলছি, সো তাহলে ডিগ্রি থেকে রেডিয়ানে নেওয়ার জন্য আমরা কি করি? ডিগ্রি থেকে রেডিয়ানে নেওয়ার জন্য আমরা 180 দিয়ে ডিভাইড করি নাকি? 180 দিয়ে ডিভাইড করি, পাই দিয়ে মাল্টিপ্লাই করি, এরকম তাই না? এসাস, সো তাহলে এখানের জন্য আমাদের কত হবে? 36 রেডিয়ানকে যদি আমরা ডিগ্রিতে কি বলে 36 ডিগ্রিতে যদি আমরা রেডিয়ান নিতে চাই, এটা কত আসে? দেখো তো, 1/5। 1/5 নাকি? হ্যাঁ। এরপরে আমরা এখানে মধ্যে ধরো 5/5 রেডিয়ান এইটা, আর এখানে হলো 720 ডিগ্রি, এখানে পাই দিতে ভুলে গেছি। এরপরে আমরা দেখি কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে, যে what is the angular velocity of an athletics hammer if the athlete spins at a rate of 3 revolutions per second? সো তাহলে আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করতে বলছে। সো অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে কি? এসাস অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল কভার্ড পার ইউনিট টাইম। সো তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু থিটা বাই টি। সো এখন কত থিটা কভার করতেছে? 3টা রেভলিউশন করতেছে, এক রেভলিউশনে 2 পাই, এক রেভলিউশনে হলো 2 পাই রেডিয়ান, সো তার মানে 3 রেভলিউশনে কত হবে? 3 ইনটু 2 পাই, আর টাইম কত? 1 সেকেন্ড। সো তাহলে এটা কত আসবে? 6 পাই রেডিয়ান পার সেকেন্ড নাকি? এসাস বুঝতে পারছো কি বললাম? জি ভাই। ওকে, এরপরে 3 নম্বরে কি বলতেছে, old vinyl records were played at one of the 3 speeds, calculate the angular velocity for each. So 33 revolutions per minute. So 33 টা রেভলিউশন, এক রেভলিউশনে 2 পাই রেডিয়ান, আর 1 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড, তো এখানে মধ্যে একটা পাবো। দেন 45 revolutions per minute, তো তার মানে 45 টা রেভলিউশন, এক রেভলিউশনে 2 পাই রেডিয়ান, আর 1 মিনিটে 60 সেকেন্ড, তো এখানে থেকে একটা। আর 78 revolutions per minute, তো তাহলে এক রেভলিউশনে 2 পাই, 78 রেভলিউশনে 2 পাই ইনটু 78, আর ডিভাইডেড বাই 1 মিনিটে কত সেকেন্ড? 60 সেকেন্ড। তো এরকম, তো এইগুলা ক্যালকুলেশন নিয়ে তো কোনো প্রবলেম থাকার কথা না, আছে? ওকে, এরপর কি বলতেছে, এ নাম্বার গেল 3 এর, বি নাম্বারে কি বলতেছে দেখি, vinyl records played at the speed in part A1, তো তার মানে 33 revolutions per minute time, were usually 12 inches or 30 centimeter in diameter. তো তাহলে আমাদেরকে ডায়ামিটার বলে দিছে, বা রেডিয়াস রিলেটেড আমাদের কাছে কি আছে? ইনফরমেশন আছে। তো বলতেছে what would be the centripetal acceleration of a point outside the circumference of a record such as this? So acceleration is equal to v square by r, আর v মানে কি? v মানে হলো r ওমেগা নাকি? এসাস v মানে হলো r ওমেগা, সো তাহলে অ্যাসেলারেশন হলো r ওমেগা স্কয়ার, এমন একটা জিনিস। এটা লাস্ট ক্লাসে ওই যে সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন আর কি। यस, তো এই সেন্টিপিটাল অ্যাসেলারেশনটা বের করতে বলছে, এই যে what will be the centripetal acceleration.
তো এখন এখানের মধ্যে রেডিয়াস কত, ডায়ামিটার যদি 30 সেন্টিমিটার হয় তো তার মানে রেডিয়াস হলো 15 সেন্টিমিটার। তো সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য ডিভাইডেড বাই 100। আর ওমেগা তো আমরা A1 এ বের করছিলাম, তো তাহলে A1 এর অ্যান্সার ওইটার স্কয়ার, আর রেডিয়াস হলো 15 সেন্টিমিটার। তো এটা দিয়ে আমরা কি বের করতে পারবো, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের ভ্যালুটা বের করে ফেলতে পারবো না? তো তাহলে এটা হবে আমাদের 3B এর জন্য। দিয়া কি বুঝতে পারতেছো কি করতেছি? जी भैया। ওকে, সো এগুলা গেল আমাদের কোশ্চেন নাম্বার 1, 2 আর 3। নাও কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এ কি বলতেছে আমরা যদি দেখি, a man standing on the equator will be moving, কেন? বিকজ আর্থ তো নিজের অ্যাক্সিস এর অ্যাবাউট রোটেট করে, তাই না? তো এখন বলতেছে এ নাম্বারে যে হোয়াট ইজ হিজ অ্যাঙ্গুলার ভেলোসিটি, যে আর্থের অ্যাঙ্গুলার ভেলোসিটি আর ওর অ্যাঙ্গুলার ভেলোসিটি তো সেমই হবে। সো আর্থের অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যাবাউট ইটস ওন অ্যাক্সিস কত ছিল, 7.27 ইনটু 10 টু দি পাওয়ার -5 রেডিয়ান পার সেকেন্ড। এটা মুখস্থ রাখা লাগবে না, আমি অনেকবার পড়ছি তাই মুখস্থ হয়ে গেছে আর, ঠিক আছে? তো এটা হলো অ্যাঙ্গুলার ভেলোসিটির ভ্যালুটা। কিভাবে বের করছি, একটা কমপ্লিট রেভলিউশনে 2 পাই রেডিয়ান কভার করে, আর আর্থের নিজের অ্যাক্সিস এর অ্যাবাউট একটা কমপ্লিট রেভলিউশন করতে কতক্ষণ সময় লাগে, 24 আওয়ার্স, তাই না এসাস? তো তাহলে 24 আওয়ার্স কে সেকেন্ডে নেওয়ার জন্য এই এটা করলে পরে কত আসবে, 7.27 ইনটু 10 টু দি পাওয়ার -5 আসবে, ঠিক আছে? তো এটা গেল কি প্রথমে 4a। 4b তে বলতেছে যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কত এটা বের করতে। তো এখন ভেলোসিটি ইজ ইকুয়াল টু কি হবে, v ইজ ইকুয়াল টু r ওমেগা। তো এখন আর্থের রেডিয়াস কত, ইকুয়েটরে যদি দাঁড়ায় থাকে তো তাহলে রেডিয়াস কত হবে, 6480 কিলোমিটার। তো এটা হলো রেডিয়াস। তো কিলোমিটার থেকে মিটারে নেওয়ার জন্য কি করতে হয়, 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হয় না? তো তাহলে রেডিয়াসটাকে আমরা কি করলাম, রেডিয়াসটাকে আমরা কিলোমিটার থেকে মিটারে নেই, আর এটার সাথে অ্যাঙ্গুলার ভেলোসিটি কত, 7.27 ইনটু 10 টু দি পাওয়ার -5 এটা মাল্টিপ্লাই করি, তো তাহলে কি পেয়ে যাব, ইনস্ট্যান্টেনিয়াস 471। ভেলোসিটি কত আসে, হ্যাঁ, 471.096। 471.096। এখানে তো 465 আসছে, ওরা তাহলে রেডিয়াসটা অন্য একটা রেডিয়াস ধরছে, ওরা মনে হয় রেডিয়াসটা কম ধরছে, যে 6400 ধরছে এরকম। 6400 বসায় দেখো তো কত আসে, 6400 ইনটু 1000 ইনটু 7.27 ইনটু 10 টু দি পাওয়ার -5 কত আসে? হ্যাঁ, 465.28। তো তাহলে ওরা 6400 একদম রাউন্ড আপ ভ্যালু ধরছে, আমরা একদম এক্সাক্টটা ধরছিলাম 6480, ঠিক আছে? ওটা সমস্যা নাই। তো তাহলে এটা 6400। এরপরে চাইতেছে যে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনটা কত। সো তাহলে অ্যাক্সেলারেশনের ফর্মুলা দিয়ে বের করতে পারবো, আমরা v জানি, r জানি, সো তাহলে অ্যাক্সেলারেশন বের করা কোনো ব্যাপার না। তো এগুলা নিয়ে কি কোনো কনফিউশন আছে, কোশ্চেন নাম্বার 1, 2, 3, 4 যে বুঝাইলাম? না। আচ্ছা, তো এখন এগুলা নিয়ে যদি কোনো প্রবলেম না থাকে তো তাহলে পরে খুবই ভালো। কোশ্চেন নাম্বার 5 এ এখানের মধ্যে তারা কি চাইতেছে, কোশ্চেন নাম্বার 5 এ তোমাদের ইউনিট 3 তে আমরা যে পার্সেন্টেজ ডিফারেন্স রিলেটেড ক্যালকুলেশন করতাম ওই জিনিসটা চাইছে। ওকে, তো এই জিনিসটা আমাদের ইউনিট 3 তে করছিলাম। ওই ফর্মুলাটা যদি মনে থাকে তাহলে ভালো, না মনে থাকলে সমস্যা নেই, এটা আমরা ইউনিট 6 এ আরেকবার করব, ঠিক আছে? এটা আমরা ইউনিট 6 এ আরেকবার এটা অ্যাড্রেস করব, যে বেসিক্যালি এখানের মধ্যে কাজটা কি করবে, যে আমাদের আসলে একটা কমপ্লিট সার্কেলে কয়টা রেডিয়ান আছে, 2 পাই রেডিয়ান নাকি? হ্যাঁ, একটা কমপ্লিট সার্কেল হলো 2 পাই রেডিয়ান। সো এখন এটার মধ্যে আমরা যদি ডিগ্রি, মিনিট আর সেকেন্ড দিয়ে দেখি সো তাহলে ব্যাপারটা কি আসে। এটা মনে হয় তোমাদেরকে আগে একবার বলছিলাম যে আওয়ার, মিনিট আর সেকেন্ডের মধ্যে রিলেশনশিপ কেমন। 1 আওয়ার মানে হলো 60 মিনিটস, আর 1 মিনিট মানে কত, 60 সেকেন্ডস, এমন না ব্যাপারটা?
তাহলে এখানের জন্য 60 into 60 আর এরকম সেম ওয়েতে ডিগ্রিতে ডিগ্রি একটা দাগ দিয়ে এটা মিনিট বোঝায় আর ডাবল দাগ দিয়ে এটাকে কি বোঝায় সেকেন্ড বোঝায় ঠিক আছে ডিগ্রিরও এরকম কি আছে সাব ডিভিশন আছে বুঝছো ডিগ্রির সাব ডিভিশনকে বলা হয় মিনিট মিনিটের সাব ডিভিশনকে বলা হয় সেকেন্ড তাদের মধ্যে রিলেশন একদম এক্স্যাক্টলি সেম যে 1 ডিগ্রি is equal to 60 minute 1 minute angle is equal to 60 second angle এমন ভাবে বের করে ঠিক আছে তো এই রিলেটেড আমরা কাজ এখন দেখবো না এখানের মধ্যে আমাদের রেডিয়ান নিয়ে বলছে মিলি রেডিয়ান নিয়ে বলছে এটা আমাদের একদম ইজি একটা ব্যাপার ওটা কি জিনিস সেটা প্রথমে দেখাই তো দেখো আসলে এই জিনিসটা সবাই একটু কপি করে রাখো এটা আমাদের পরে কাজে আসবে ঠিক আছে ডিগ্রি মিনিট সেকেন্ড আর আওয়ার মিনিট সেকেন্ড এগুলা রিলেটেড আমাদের রিলেশনটা কেমন ওই যে ক্যালকুলেটর একটা অপশন আছে তিনটা হ্যাঁ কমা ইএনজি এর উপরে ওখানে মধ্যে যেই বাটনটা ওখান দিয়ে কি করা যায় ওরকম ডিগ্রি মিনিট সেকেন্ড ওরকম কনভার্ট করা যায় যে মনে করো তোমার আসছে 4.5 ডিগ্রি 4.5 লিখে তুমি যদি ডিগ্রি মিনিট সেকেন্ড ওখানে মধ্যে দাও তো তখন দেখবা ডিগ্রি এত 30 মিনিট 0 সেকেন্ড এমন টাইপের অ্যান্সার দিবে 4.5 ডিগ্রি মানে কি 4 ডিগ্রি 0.5 ডিগ্রি মানে কি হাফ ডিগ্রি আর কি সো হাফ ডিগ্রি মানে কত মিনিট 30 মিনিট সো তাহলে 30 আর সেকেন্ড কত 0 বুঝতে পারছো এমন টাইপের ব্যাপার তো এইগুলা জিনিসটা আমরা আসবে এগুলো আমাদের অ্যাস্ট্রোফিজিক্স এর ওখানে মধ্যে লাগবে ওকে অ্যাস্ট্রোফিজিক্স এর ওখানে ক্যালকুলেশন আছে ওগুলা রিলেটেড এগুলা জিনিস দরকার হবে ওকে এরপর আমরা এখানে জন্য যদি দেখি কাজটা কি ফার্স্ট অফ অল ওয়ান কমপ্লিট সার্কেলে কত অ্যাঙ্গেল আছে এসএস 2 পাই 2 পাই রেডিয়ান ওকে সো 2 পাই রেডিয়ান অ্যাঙ্গেল আছে আমাদের একটা কমপ্লিট সার্কেলে তো 2 পাই মানে ভ্যালুটা কত আসে 6.28 ভ্যালুটা কত আসে 2 into 5 করলে 6.28318530 এমন ওরকম সো তাহলে আমরা 6.28 পর্যন্ত লিখলাম মনে করো 6.28 রেডিয়ান দিয়ে একটা কমপ্লিট সার্কেল হবে তো মিলি রেডিয়ান মানে কি রেডিয়ানের 1000 তাই না যে মিলিমিটার মানে কি মিলিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য কি করতাম মিলিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য ডিভাইডেড বাই 1000 করতাম তো তাহলে মিটার থেকে মিলিমিটারে নেওয়ার জন্য কি করতাম মাল্টিপ্লাই ওরকম মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ারে নিতে সময় কি করতাম ডিভাইডেড বাই 1000 সো তাহলে অ্যাম্পিয়ার থেকে মিলি অ্যাম্পিয়ারে নেওয়ার জন্য কি করব ওরকম সেম ওয়েতে 6.28 হলো আমাদের রেডিয়ান তো এখন এই রেডিয়ান থেকে যদি আমরা মিলি রেডিয়ানে নিতে চাই তো তখন কি হবে মাল্টিপ্লাই করব তাই না 10 to the power 6 তাহলে 6.28 ইনটু 1000 করলে পরে কি পাবো এত মিলি রেডিয়ান সেটা কত আসে 6280 মিলি রেডিয়ান নাকি এটা নিয়ে কোনো কনফিউশন আছে যে আমাদের একটা সার্কেলে অ্যাকচুয়ালি টোটাল কত মিলি রেডিয়ান দিয়ে বানানো 6280 কিন্তু মিলিটারিরা যারা নাকি ওই মিলিটারির ওই কম্পাস ইউজ করে তারা কি করছে 6280 তো একটু উইয়ার্ড একটা নাম্বার তো এটাকে তারা রাউন্ড আপ করে 6400 করছে বুঝছো মিলিটারির ওরা কি করছে এটাকে রাউন্ড আপ করে 6400 ধরছে তো তার মানে কি মাস্ট কিছু একটা এরর তো হবে যে তাদের অ্যাকচুয়াল ডিভিশন গুলাকে তারা কি করছে অ্যাকচুয়ালি তো আমাদের ওরকম রেডিয়ান ওয়াইজ ডিভাইড করলে পরে যা আসতো তারা তো
রাউন্ড আপ করে ফেলছে না, তো রাউন্ড আপ করাতে কি হবে, একটু ইনঅ্যাকুরেসি অ্যারাইজ করবে। তো কতটুকু ইনঅ্যাকুরেসি অ্যারাইজ করে ওই পার্সেন্টেজটা আমাদেরকে কি করতে বলছে, বের করতে বলছে। সো তাহলে এখানের মধ্যে কোশ্চেনটা 5 নাম্বার কোশ্চেনটা যদি যাই, 5 নাম্বার কোশ্চেন রিলেটেড ডিসকাশন করলাম, আগে থেকে করে রাখছে তাহলে যেন তোমরা বুঝতে পারো। সো আমরা যদি দেখি বাইরে কি বৃষ্টি পড়ে নাকি? আচ্ছা, তো এখন এখানের মধ্যে দেখো কি বলতেছে, what is the percentage error in the measurement system that uses 6400 mils for a complete circle? এই জিনিসটা তোমাদের স্টুডেন্ট থেকে পড়ার কথা, এই যে মিলিটারি অ্যাঙ্গেল। তো এটা আমরা একটু পড়ে দেখি কি বলতেছে। মিলিটারি অ্যাঙ্গেলস কেমন? Many armies use a system for angle measurement which is a complete circle divided by 6400 mils, মানে milliradian, এই যে abbreviation for milliradian. They have rounded the number for easy use, যেটা অ্যাকচুয়ালি আসলে হওয়ার কথা ছিল কত, 6283, ওই যে আমাদের 6.2831 এমন এমন বলছিল না এসএস ভ্যালুটা। তো তাহলে ওটাকে মিলিরেডিয়ানে নিলে পরে কি হবে, আসলে আছে হলো 6283 মিলিরেডিয়ান, কিন্তু তারা রাউন্ড আপ করছে 6400। সো তাহলে আমাদের হোয়াট উইল বি দা পার্সেন্টেজ ডিফারেন্স, ডিফারেন্সটা নিব ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ভ্যালু ইনটু কি 100 নাকি এসএস। পার্সেন্টেজ ডিফারেন্স মানে কি, ডিফারেন্স ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ভ্যালু ইনটু 100। সো তাহলে এটা করলে পরে পার্সেন্টেজটা কত আসে দেখো তো, 1.86। 1.86%। সো এই যে দেখো তাদের 5 নম্বরের অ্যানসারটা, যে কতটুকু ইনঅ্যাকুরেসি অ্যারাইজ করবে। আসলে আছে হলো 6283 মিলিরেডিয়ান, কিন্তু তারা এটাকে কি করছে, তারা এটাকে 6400 এ রাউন্ড আপ করছে। তো তার মানে রাউন্ডিং এর জন্য কিছু একটা এরর হবে, কত পার্সেন্ট এরর, ওই এররটা আমাদেরকে বের করতে বলছিল কোশ্চেন নাম্বার 5 এ। বুঝতে পারছো? সো তাহলে ওই জিনিসটা আমরা এখানের মধ্যে বের করলাম, কি পার্সেন্টেজ ডিফারেন্স মানে হলো, আর পার্সেন্টেজ এরর মানে হলো ডিফারেন্স divided by actual value into 100। ঠিক আছে, ডিফারেন্স ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ভ্যালু ইনটু 100 করলে পরে যা পাবো ওখানে থেকে কি আসবে, পার্সেন্টেজ এরর বা পার্সেন্টেজ ডিফারেন্স বলে থাকে এটাকে। ওকে, তো এটা কত আসছে 1.86%। এই পার্সেন্টেজ ক্যালকুলেশনটা নিয়ে কি কোনো কনফিউশন আছে এসাস? ওকে, সো তাহলে এই জিনিসটা গেল আমাদের চেক পয়েন্ট কোশ্চেনের ডিসকাশন। চেক পয়েন্ট কোশ্চেন গুলার অ্যানসার তো সবার মিলছে এখন নাকি? চেক পয়েন্ট কোশ্চেন গুলো নিয়ে কারো এখন কোনো কোশ্চেন আছে, প্রবলেম? কারো কোনো কোশ্চেন থাকলে পরে বলতে পারো, এগুলা নিয়ে ডিসকাস করব। আর আমরা সেন্ট্রিপিটাল ফোর্সের যে প্রিলিমিনারি ডিসকাশন করছিলাম, দেন একটা সেন্ট্রিপিটাল অ্যাসেলারেশনের ডেরাইভেশন দেখছিলাম, ওইটার পর থেকে আমরা এখন কন্টিনিউ করব। সবাইকে বুঝতে পারছো? ওকে, তো তাহলে আমরা সেন্ট্রিপিটাল ফোর্সটা নিয়ে আরো ফার্দার ডিসকাশন করি, দেখি কি বলে। আমরা কতটুকু পড়ে রাখছিলাম, আমরা যদি দেখি ডেরাইভেশন দেখছিলাম লাস্ট ক্লাসে, সেন্ট্রিপিটাল ফোর্সের কনসেপ্টটা বলে রাখছিলাম। সেন্ট্রিপিটাল ফোর্সটা কি, এটাকে নতুন কোন ফোর্স না, সে কি অনেকগুলা ফোর্স মিলে রেজাল্টেন্ট যে ফোর্সটা ক্রিয়েট করবে, ওই রেজাল্টেন্ট ফোর্সটাকে আমরা কি বলবো এসাস, দ্যাট রেজাল্টেন্ট ফোর্স উইল বি কল্ড সেন্ট্রিপিটাল ফোর্স ইফ, যে কোনো রেজাল্টেন্ট ফোর্সকে তো সেন্ট্রিপিটাল ফোর্স বলি না, কোন রেজাল্টেন্ট ফোর্সটাকে সেন্ট্রিপিটাল ফোর্স বলি, যদি ওই ফোর্সটা সেন্টার অফ দ্য সার্কেল, সেন্টার অফ দা সার্কেলের দিকে পয়েন্ট করে। এক্সিলেন্ট। সো তাহলে ওই ফোর্সটাকে, যে ওই স্পেসিফিক রেজাল্টেন্ট ফোর্সটাকে বা আনব্যালেন্সড ফোর্সটাকে আমরা কি বলবো, সেন্ট্রিপিটাল ফোর্স বলবো। ঠিক আছে, তো এই ব্যাপারগুলোই তো আমরা সেটআপ করে রাখছিলাম। সো হোপফুলি এগুলো নিয়ে কোনো প্রবলেম হবে না। এই যে সেন্ট্রিপিটাল ফোর্সটা কি, ইট ইজ আ রেজাল্টেন্ট ফোর্স অর আনব্যালেন্সড ফোর্স
of all the already existing forces and do what? And pointing towards the center of a circle. Okay. তো এখন আমরা এর পরের জায়গা থেকে কন্টিনিউ করি। ডেরাইভেশনটা এখন ছিল চেক পয়েন্ট নিয়ে কথা বলছি, বাকিটুকু স্টুডেন্ট লেখা। ওকে, নাও সো এখন এটাকে বলা হয় দ্য ইনফেমাস ট্রিও। ঠিক আছে, তিনটা জিনিস নিয়ে আমাদের যে ফর্মুলাটা কেমন, ওই জিনিসটা দ্বারা তোমাদেরকে এটা ইয়েতেই দেখাই, পাওয়ার পয়েন্ট স্লাইডেই দেখাই। পাওয়ার পয়েন্ট স্লাইডটা অন করি। এই জিনিসটা সবাই ফার্স্ট একটু কপি করে ফেলো। আল্লাহ রেসাস। আচ্ছা, এখন এখানের জন্য দেখি কাজটা কি। দ্য ইনফেমাস ট্রিওর মধ্যে কে কে দ্য টাইম পিরিয়ডটা কি ছিল মনে আছে? দ্য টাইম টেকেন ফর ওয়ান কমপ্লিট অসিলেশন বা ওয়ান কমপ্লিট রোটেশন। সো দ্য টাইম পিরিয়ড অফ রোটেশন ইজ দ্য টাইম লিখছে ভুলে, এটা টাইম হবে, is the time to complete one complete circle. Like with waves, the frequency of rotation, that is number of rotations per unit time, is equal to কি? Frequency is equal to 1 by time period. এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই আছে? ওকে, এখন কি বলতেছে, ডিউরিং ওয়ান টাইম পিরিয়ড একটা অবজেক্ট কত ডিগ্রি অ্যাঙ্গেল কভার করবে বা কত রেডিয়ান অ্যাঙ্গেল কভার করবে? একটা কমপ্লিট রোটেশনে 2 পাই রেডিয়ান অ্যাঙ্গেল কভার করবে। সো বলতেছে the object goes through 2 pi radian, that is one complete rotation. So omega is equal to delta theta divided by delta t. তো theta হলো 2 pi, টাইম হলো এটা। সো তাহলে 2 pi into 1 by time period, তো 1 by time period কে কি লেখা যায়? ফ্রিকোয়েন্সি লেখা যায়। সো তাহলে ওমেগার এমন ফর্মুলা আমরা ইউজ করতে পারি, ওমেগা ইজ ইকুয়াল টু what? ওমেগা ইজ ইকুয়াল টু 2 pi into ফ্রিকোয়েন্সি। এই ফর্মুলা গুলো আমাদের এই সার্কুলার মোশনে তো লাগবেই, এগুলো আমাদের কিসে লাগবে? ইউনিট 5 এ সিম্পল হারমোনিক মোশন যখন নাকি করব, এই সিম্পল হারমোনিক মোশনের জন্য আমাদের এই ফর্মুলা গুলো ইউজ করতে হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো সবাইকে তাড়াতাড়ি কপি করে ফেলো। এই পেজটা কপি করা শেষে বলো, দেন আমি পরের টপিকটায় যাচ্ছি। সবার কপি করা শেষ? কপি করা শেষ হলে বলো, তো তাহলে পরে আমরা দেখি পরের টপিক গুলো কি কি আছে, ফোর্সের ফর্মুলা গুলো নিয়ে ওসব নিয়ে ডিসকাস করব। রেকর্ডিং দেখে করে নিব। ওকে, সো তাহলে পরে রেকর্ডিং দেখে করে নিলে পরে, দ্যাটস ভেরি গুড। সো তাহলে লেটস সি পরে কি আছে। এরপরে আমরা যদি দেখি, এটা তো গেল ইনফেমাস ট্রিওটা। তো আমরা অলরেডি রেডিয়ান কি জিনিস, কনভার্সন, অ্যাঙ্গুলার ভেলোসিটি, ইনফেমাস ট্রিও, দেন অরবিটাল ভেলোসিটি, এইসব জিনিসগুলো নিয়ে কাজ করে ফেলছি। সেন্ট্রিপিটাল ফোর্স জিনিসটা কি, ওই ব্যাপারটা নিয়ে আমরা ডিসকাস করছি, যে কি, যে ভেলোসিটি আর সেন্ট্রিপিটাল ফোর্স কি থাকবে? অলওয়েজ পারপেন্ডিকুলার থাকবে একজনের সাথে আরেকজন। তো এখন এখানের মধ্যে কাজটা কি, এই জিনিসগুলো অলরেডি আমরা দেখে আসছিলাম, যে সেন্ট্রিপিটাল ফোর্সটাকে কি করা যাবে না, অন্য কোন ফোর্সের মতো ট্রিট করা যাবে না। সেন্ট্রিপিটাল ফোর্সটা কি হবে? সেন্ট্রিপিটাল ফোর্স উইল বি দ্য রেজাল্টেন্ট ফোর্স which will be pointing towards what?
centripetal force will be pointing towards the center of our circle, right? So তাহলে এখানের জন্য আমাদের যে ব্যাপারটা ছিল এই জিনিসটা আমরা এইগুলোর মধ্যে যে সেন্ট্রিপিটাল ফোর্সের প্রবলেম সলভিং এই জিনিসটা আমি নিজে করাবো। দাদা তোমাদেরকে আজকে ফর্মুলাগুলো জাস্ট লিস্ট করে দেই, তাহলে পরেই হবে। নেক্সট ক্লাসে আমরা সেন্ট্রিপিটাল ফোর্সের ক্যালকুলেশনস গুলো দেখব। তো এখন যদি আমরা কাজটা করি, কি কাজ লেটস সি। তো এখন আমরা ফর্মুলাগুলো যা যা শিখছি ফর্মুলাগুলো একটু লিস্ট করি। ফার্স্ট অফ অল, angular velocity is equal to delta theta by delta t, v is equal to r omega, এরপর আর কি ফর্মুলা, omega is equal to 2 pi f, omega is equal to 2 pi by t, a is equal to v square by r, a is equal to r omega square। তো এরকম অনেকগুলো ফর্মুলা আমরা দেখছি। নাও একটা জিনিস বলো যে আনব্যালেন্সড ফোর্স ইজ ইকুয়াল টু হোয়াট? সাকিব, আনব্যালেন্সড ফোর্স ইজ ইকুয়াল টু কি? এম এ না? তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স হতো একটা আনব্যালেন্সড ফোর্স, রাইট? সেন্ট্রিপিটাল ফোর্স হলো একটা আনব্যালেন্সড ফোর্স। তো এটার জন্য কি হবে? মাস ইনটু সেন্ট্রিপিটাল অ্যাসেলারেশন। মাস ইনটু অ্যাসেলারেশনই, কিন্তু এটা কেমন টাইপের অ্যাসেলারেশন? সেন্টার পয়েন্টিং অ্যাসেলারেশন। তো এইটা তো এখন মাস তো মাস, কিন্তু অ্যাসেলারেশনটা কি? v স্কয়ার বাই r। তো তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স ইজ ইকুয়াল টু কি লিখলাম? সেন্ট্রিপিটাল ফোর্স ইজ ইকুয়াল টু mv স্কয়ার বাই r। ওকে, সো এটা হলো আমাদের ফোর্সের ফর্মুলা। যে এই ফর্মুলাটা তোমাদের এই যে এখানের মধ্যে যে দেখতেছো, এই যে ফোর্সেস টুয়ার্ডস দা সার্কেল, ফোর্সেস অ্যাওয়ে ফ্রম দা সার্কেল, এই দুইটা সাবট্রাক্ট করলে পরে কি পাই? mv স্কয়ার বাই r। তো mv স্কয়ার বাই r মানে কিসের ফর্মুলা? এসএস সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা। বুঝতে পারছো? তো তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স ইজ ইকুয়াল টু কি? সেন্ট্রিপিটাল ফোর্স ইজ ইকুয়াল টু mv স্কয়ার বাই r। এফ সি দিয়ে লিখলাম তাহলে যেন আলাদাভাবে বোঝানো যায় যে এটা আসলে কি ফর্মুলা? সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা। ওকে, সো সবাই একটু এই ফর্মুলাগুলো নোট ডাউন করে রাখো। ওকে, সো তাহলে এই জিনিসটার পরে আমরা স্টুডেন্ট বুকে যাই। স্টুডেন্ট বুকে আমাদের এইগুলি পড়া শেষ। তো এখন সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিপিটাল ফোর্সের কথা কি বলতেছে আমরা যদি একটু দেখেন কাজটা কি। লার্নিং টিপটা এন্ড এই জিনিসগুলো আজকে রিডিং করে, আজকের ক্লাস আমাদের বেশি বড় নিব না, কতজনের অ্যাসাইনমেন্ট আছে এইসব আছে। তো নেক্সট ক্লাসে আমরা মেইনলি আরো ডিটেইলে পড়ব। এখন সেন্ট্রিপিটাল ফোর্সের এখানে কি বলতেছে লেটস সি। এক্সপ্লেইন হোয়াট আ সেন্ট্রিপিটাল ফোর্স, কি বলে? এক্সপ্লেইন দ্যাট আ সেন্ট্রিপিটাল ফোর্স ইজ রিকোয়ার্ড টু প্রোডিউস এন্ড মেইনটেইন সার্কুলার মোশন, ইউজ দ্য ইকুয়েশনস ফর সেন্ট্রিপিটাল ফোর্স। তো কেমন টাইপের কাজ এখানের মধ্যে বলতেছে দেখো। In section 5b.1 we saw how an object moving in a circle must be constantly accelerating। যে আমরা দেখছিলাম একটা অবজেক্ট যদি সার্কেলে মুভ করে তো তার মানে তার কি হইতে হবে? তার ডিরেকশনটা যেহেতু বারবার চেঞ্জ হচ্ছে, তো তার মানে ইট ইজ কনস্ট্যান্টলি ডুইং হোয়াট? ইট ইজ কনস্ট্যান্টলি অ্যাসেলারেটিং। অ্যাসেলারেটিং টুয়ার্ডস হোয়াট? অ্যাসেলারেটিং টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল in order to maintain its motion। তো why circular motion? When a hammer thrower moves an athletic hammer around the circle, তো তখন কি করে দেখো, এই যে তার কিন্তু একটা টেনশন ফোর্স কাজ করে তার হাতের দিকে। তো সে কি করতেছে? সে কিন্তু নিজে ঘুরে। তোমরা কি কখনো এরকম খেলা দেখছো যে গোলক ছুঁড়ে মারে? ঠিক আছে, এখানের মধ্যে কাজটা কি, যেরকম গোলক ছুঁড়ে মারে, যেটা কি করবে? যত এরকম ঘুরাইতে থাকে তত কি করতে থাকবে? ভেলোসিটি গেইন করতে থাকবে না এসাস? যে যত এটাকে হ্যামারটাকে ঘুরাবে, যত হ্যামারটাকে ঘুরাবে তত কি করবে? এরকম ভেলোসিটি গেইন করবে, দেন ইভেন্চুয়ালি যখন তার সুটেবল একটা পজিশন মনে হবে তখন এটাকে রিলিজ করে দিবে।
তো রিলিজ করে দিলে কি তখন আর টেনশনটা থাকে না। তো টেনশনটা না থাকলে তখন কি করবে, যেহেতু আর কোনো সেন্ট্রিপিটাল ফোর্স নাই, তো তাহলে তার যে ট্যানজেনশিয়াল ভেলোসিটি ছিল ওই ট্যানজেনশিয়াল ভেলোসিটিতে সে কি করবে, মুভ করে চলে যাবে, তাই না? তো এই ব্যাপারটা এখানের মধ্যে হয়। দেখো কি বলতেছে, the hammer has an angular velocity. When the thrower lets the hammer go, it will fly off, following the straight line in the direction that it was moving at the instant of release. So তাহলে just before release তার tangential velocity টা যে ডিরেকশনে ছিল, ছাড়ার পরে সে কি করবে, ওই ডিরেকশনে স্ট্রেট লাইনে মুভ করবে। সো বলতেছে this direction is always going to কি বলে is going along the edge of a circle, মানে a tangent along the point when it was released. তো রিলিজিং এর সময় ওই পয়েন্টের ট্যানজেনশিয়াল যে ভেলোসিটিটা থাকবে ওই ভেলোসিটি দিয়ে মুভ করবে। এটা আমরা একটু পরে একটা অ্যানিমেশনে দেখব। তো এখন এখানের জন্য দেখো কি বলতেছে, the hammer is moved in a circle at a constant speed and so the magnitude of the velocity is always the same. তো তার মানে কনস্ট্যান্ট স্পিডে মুভ করতেছে মানে কি, ভেলোসিটির ম্যাগনিটিউডটা সেম কিন্তু তার ডিরেকশনটা কি হইতে থাকবে, কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতে থাকবে। সো দেখো, however the direction of the velocity is constantly changing. This means that the vector of the velocity is constantly changing and the change in velocity is an acceleration. Newton's first law tells us that acceleration will only happen if there is a resultant force. The hammer is constantly being pulled towards the center of the circle. In this example, the force providing the pull যে সেন্টার অফ দ্য সার্কেলের দিকে কে টেনে নিয়ে আসতেছে, সেন্টার অফ দ্য সার্কেলের দিকে টেনশন ফোর্সটা টেনে নিয়ে আসতেছে, তাই না? যে the force providing this pull is the tension in the string or the chain. For any object moving in a circle, there must be a resultant force to cause this acceleration, and এই ফোর্সটাই কি, centripetal force, যেটা কি the unbalanced force that points towards what, the unbalanced force that points towards the center of the circle. তো আমরা যে এই লার্নিং টিকটার মধ্যে দেখি, দেখো কি বলতেছে, এটা আমাদের আগের কথাটাই বারবার আমরা এটা এমফেসিস দিতেছি, তাহলে যেন তোমাদের কনসেপ্টটা কখনো উল্টা পথে না নিয়ে যাও। তো কি বলতেছে দেখো লার্নিং টিপে, there is no special centripetal force. Any resultant force that makes an object move in a circle is labeled as centripetal force for that object and the circle. বুঝতে পারছো? তো তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স এখানে আমাদের স্পেশাল ওরকম আলাদা ভাবে কোনো ফোর্স না। তো এখানে আমাদের কাজটা কি, যে কি করবে, যে কোনো আনব্যালেন্সড ফোর্স, যেই ফোর্সটা একটা অবজেক্টকে সার্কুলার পাথে ঘোরাবে, ওই আনব্যালেন্সড ফোর্সটাকে আমরা কি বলবো, এসএস সেন্ট্রিপিটাল ফোর্স বলবো, রাইট? তো বলতেছে কি, ফর এক্সাম্পল a satellite will move in a circular orbit around the earth because its weight acting towards the center of the earth. এই যে স্যাটেলাইটটা আর্থের অ্যারাউন্ডে ঘুরতেছে, তো স্যাটেলাইটটাকে আর্থ অলওয়েজ কি করতেছে, নিচের দিকে পুল করে আনা ট্রাই করতেছে, কিন্তু স্যাটেলাইটটা তো আর্থের কাছে চলে আসে না, কি করে, জাস্ট আর্থের থেকে একটা ফিক্সড ডিসটেন্স মেইনটেইন করে সার্কুলার পাথে ঘুরতে থাকে। তো বলতেছে কি, the weight is the only force acting, so could be referred to as the centripetal force. কেন? Because this force is actually causing what, this centripetal force is causing the satellite to move in a circular path around the planet. ওকে এসাস? তো এখন আমরা যেটা বললাম যে একটু পরে একটা অ্যানিমেশন দেখবো, তো ওইটা আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে বানানো আছে, ওখানের মধ্যে যা দেখি, এরপর থেকে আমরা অ্যাকচুয়ালি সেন্ট্রিপিটাল ফোর্স রিলেটেড ক্যালকুলেশন শুরু করে দেব। আমাদের সেন্ট্রিপিটাল ফোর্সের অলমোস্ট শেষের দিকে আমরা কয়েকটা এক্সাম্পল ক্যালকুলেশন করে আমি নিজে কয়েকটা করাই দিব, তাহলে পরে তোমাদের বুঝতে পারবা। সো ফার্স্ট অফ অল ওখানে আমরা যেটা দেখে নিই, দেখো এই যে অবজেক্টটা মুভ করতেছে, দা রেড কালার্ড অ্যারো, রেড কালার্ড অ্যারোটা কি, রেড কালার্ড অ্যারোটা হলো তোমার সেন্ট্রিপিটাল ফোর্সের ডিরেকশন, আর ব্লু কালার অ্যারোটা হলো ভেলোসিটির ডিরেকশন। তো দেখো কি হচ্ছে, সার্কুলার পাথে যখন মুভ করতেছে, দা ট্যানজেনশিয়াল ভেলোসিটি ইজ ভি। এই যে যখন নাকি স্ট্রিংটাকে কেটে দিতেছে আর রোপটাকে যখন কেটে দিতেছে, তখন কি হইতেছে, just before cutting the velocity was what, the tangential velocity was downward, তাই না লাবিবা? যে এখানে মধ্যে অবজেক্টটা ট্যানজেনশিয়াল ভেলোসিটিটা জাস্ট বিফোর কাটিং কোন ডিরেকশনে আছে, ডাউনওয়ার্ড ডিরেকশনে। সো একবার কেটে দেওয়ার পরে তো তখন কি, তখন তো আর কোনো টেনশন ফোর্স নাই, সো তার মানে সেন্ট্রিপিটাল ফোর্সটা এখন আর এক্সিস্ট করতেছে না।
তো তাহলে when the force becomes zero কি করবে অবজেক্টটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে ইন আ স্ট্রেট পাথ। সো তাহলে এই কথাটা এখানে মধ্যে বলতেছে যে what happens if FC, that is centripetal force, is removed? কি হয় if the centripetal force is suddenly removed at a point and provided no external forces start acting on the object according to Newton's first law, it will leave the circle and keep moving at a constant speed along the tangent to the circle at that point. ঠিক আছে, তো এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নেই, আছে? এসাস, শুভাশিস? না ভাই, এটা কি বুঝতে পারছি। ওকে, সো তাহলে এই জিনিসটা গেল আমাদের ফোর্স রিলেটেড ডিসকাশন। নাও আজকের আমাদের লাস্ট কথা, মিথস ডিবাঙ্ক। কি মিথ? সেন্ট্রিফিউগাল ফোর্স বলতে অনেকজন একটা ফোর্স বলে যে একটা ফোর্স আছে সেন্ট্রিফিউগাল ফোর্স, যেটা কি করে সার্কেলের বাইরের দিকে তোমাকে টেনে নিয়ে যায়। কিন্তু এই জিনিসটা একদম লজিকলেস। এই জিনিসটা বলা মানে তুমি আসলে ফিজিক্সের কনসেপ্টটাই বুঝো নাই। সেন্ট্রিপিটাল ফোর্সকে আমরা কি বলছিলাম? এসাস রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্টিং টুয়ার্ডস দ্য সেন্টার অফ আ সার্কেল, নাকি? জি ভাই। এখন অনেকজন যেটা বলে যে সেন্ট্রিফিউগাল ফোর্স নামের ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স কাজ করে, কিন্তু কোন দিকে? অ্যাওয়ে ফ্রম দ্য সার্কেল। তো তাহলে দেখো তো সেন্ট্রিপিটাল ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্স একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দিবে না? তাহলে তো আনব্যালেন্সড ফোর্সই হলো না। তাহলে তো আনব্যালেন্সড ফোর্সই হয় না। এক্স্যাক্টলি। সো তাহলে এই জিনিসটা আসলে একদম বোগাস একটা কথাবার্তা। তো কি বলতেছে দেখো, centrifugal force is thought to be a force that's equal and opposite to the centripetal force and acting on the revolving body. But if that were true, there would be no resultant force on the object, making the circular motion impossible. So তাহলে এই ব্যাপারটাই আমরা বুঝে রাখলাম যে centripetal force is real, centrifugal force বলতে কিছু নাই। তো তার মানে কি, there's actually no such thing as centrifugal force, hence it is called a fictitious force or it is a myth. Only centripetal force is real. Okay, Esas? So এই জিনিসটাই আমাদের সেন্ট্রিপিটাল ফোর্স or circular motion related last discussion. বাকি জিনিসগুলো আমরা ওয়ার্ড এক্সাম্পল এন্ড সার্কুলার মোশন রিলেটেড যেসব ম্যাথ গুলো আসবে ওগুলা নিয়ে আমি তোমাদেরকে নেক্সট ক্লাস থেকে ডিসকাস করা শুরু করব। আমাদের 2টা ক্লাস লাগবে এই উইকে। আমাদের ফার্দার মেকানিক্স, যে মোমেন্টাম তো অলরেডি শেষ, সার্কুলার মোশন ইনশাআল্লাহ এই উইকে শেষ হয়ে যাবে। ওকে, সো এই এক্সাম হিন্টটা ওই যে সেন্ট্রিফিউগাল ফোর্স যে একটা মিথ, ওই জিনিসটা বুঝাইছে, একই কথা। অলরাইট, তো এই মিটিং এর আর টাইম 1 মিনিটের কম আছে। আমাদের ক্লাস এখন এখানেই শেষ। তো আমরা নেক্সট ক্লাসে এক্সাম্পল ক্যালকুলেশন গুলি করব। তো সবাই এর আগে ফর্মুলা গুলি এন্ড এভরিথিং কনসেপ্ট গুলা ক্লিয়ার করে রাখবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।